ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব ৩৭। সময়ের বেগে চলে গেল অনেকটা দিন। এর মাঝে ফুপিরা এবং ছোট চাচুরা একবার এখানে এসে ঘুরে গেছেন। ওনাদের সাথেই চলে গেছেন ইয়াসিন ভাইয়া। আমার পরীক্ষাও শুরু হয়ে গেছে অনেক দিন হলো। কাল শেষ পরীক্ষা। সে নিয়েই রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে পড়াশোনা করছি রুমে। পড়াশোনা তো করছি না, বরং হাজারো ভাবনায় ডুবে আছি। এর মাঝে ফোনটা বেজে উঠল হঠাৎ। বাজতে বাজতে কেটেও গেল। পরের বার ফোনের রিং আবার বাজতেই দ্রুত ধরে ফেললাম কল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ঝাড়ি দেওয়ার সুরে বলে উঠলেন, রেয়ান, সমস্যা কি? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কোথায় ছিলে তুমি? আমতা আমতা করে আমার জবাব পড়ছিলাম। এবার জন্য একটু নরম হলেন উনি। ঝাঁঝালো কণ্ঠটাকে শিথিল করে শান্ত গলায় বললেন, যে ম্যাথটা পারছিলে না সেটার উত্তর করে দিয়েছি আমি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখে নিও। আস্তে করে বললাম, ঠিক আছে। উনি আবারও বললেন, শুনো, যত রাত জাগার জাগবে, কিন্তু পড়া যেন কমপ্লিট হয়। পরীক্ষায় যদি একটুও ভুল হয় তাহলে কিন্তু 1 বছর ফুচকা খাওয়া বন্ধ তোমার। রেস্টুরেন্ট থেকেও খেতে পারবে না। অবাক, বিস্ময় আর রাগে জ্বলে যাচ্ছি আমি। পৃথিবীর কোনো ব্যক্তি তার বউকে বলেছে রাত জেগে পড়াশোনা করতে? তাছাড়া আমার প্রিয় খাবার নিয়েই উনি এত শত শত্রুতামি কেন? ভাবতেই রাগ যেন বেড়েই যাচ্ছে আমার। দাঁতে দাঁত চেপে বললাম, আপনার একটা কথাও শুনবো না আমি। ইচ্ছে করে পরীক্ষায় ফেল করব। ভেবেছিলাম রেগে যাবেন উনি, কিন্তু না, অত্যন্ত শান্ত গলায় বলে উঠলেন, চর থাপ্পড়গুলো আমিও ইচ্ছে করেই দেব। আবদ্ধের রিসিপশনের সময় একটা ব্রিজে গিয়েছিলে, মনে আছে? সেখানের পানিতে ফেলে দেব একদম। বেয়াদ্দপ। আস্তে আস্তে তার শান্ত কণ্ঠ গম্ভীর কণ্ঠে পরিণত হলো এবং সাথে সাথে কলটা কেটে দিলাম আমি। না হলে যে কতগুলো বকা খেতে হবে তার হিসেব আমিও জানি না। কলটা কেটে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবো তারও সময় পেলাম না আমি। আবারও রেয়ানের কলে ফোনের টুংটাং শব্দ বেজে উঠল। বাধ্য হয়ে এবার ফোনটাই বন্ধ করে দিলাম আমি। পরক্ষণেই আবার ভয়ে চুপসে গেলাম। আল্লাহ জানে কাল এই ফোন বন্ধ করার জন্য কী শাস্তি দেবেন রেয়ান। অদ্ভুতভাবে সকালে পরীক্ষার হলে যাওয়ার সময় রেয়ানকে দেখতে পেলাম না আমি, অথচ আমাকে নিয়ে যেতে এবং আসতে সর্বদা উনিই হাজির হয়েছেন। আজ আসেনি কেন? তবে ভালোই হয়েছে, তার বকা শুনতে হবে না আর। অনেকটা খুশি মনেই পরীক্ষা দিলাম আমি, কিন্তু পরীক্ষার হল থেকে বের হতেই আমার সব খুশিতে পানি ঢেলে চলে এলেন রেয়ান। তার মুখে রহস্যময় হাসি। আমি তার সামনে যেতেই বললেন, পরীক্ষা কেমন হলো? ভালো। কিঞ্চিত ভ্রু কুঁচকে তার প্রশ্ন, ইচ্ছে করে ফেল করনি? বুঝতে পারলাম খোঁচা দিয়ে বলছেন কথাটা। ছোট ছোট চোখ করে তাকালাম তার দিকে। সে হাসলেন। হাত ধরে সামনের ফুটপাতে হাঁটতে হাঁটতে বললেন, আজ গাড়ি নেব না, হাঁটব। সমস্যা হবে? মাথা ঝাঁকিয়ে না জানালাম। উনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। হঠাৎই বিড়বিড় করে বলে উঠলেন, আমার মরুভূমি। কথাটা শুনতে পেলাম স্পষ্ট। লজ্জায় নুইয়ে গেলাম। চোখ তুলে তার দিকে তাকানোর সাহস হলো না আর। আজ কোথাও যায়নি আবদ্ধ। সারাদিন বাসায় সময় কাটিয়েছে। কেন যায়নি তার সঠিক উত্তর আবদ্ধের জানা নেই। তবে বলা যায় তার যেতে ইচ্ছে করেনি। দীঘেও আবদ্ধের সাথে
সাথে সাথেই ছিল সারাক্ষণ। এই যে এখন বারান্দায় দাঁড়িয়ে বিকেলে স্নিগ্ধ বাতাস উপভোগ করছে আবদ্ধ। তার পাশেই দাঁড়িয়ে দেখি হঠাৎ হঠাৎ কি যেন বলে উঠছে দেখি। সেদিকে আবদ্ধের পাত্তা নেই বললেই চলে। দিঘিও কম কিসের, ইচ্ছে করেই আবদ্ধের কানের কাছে মুখ নিয়ে কথা বলছে। এবার বেশ বিরক্ত হলো আবদ্ধ। বিরক্ত সহিত বলল, তো করছো কেন দেখি? শান্ত থাকতে পারো না? দেখি তেরা জবাব, থাকতে পারি না তো, শিখিয়ে দিন। দেখি ফাজলামো বন্ধ করো, দিন দিন বেশি দুষ্টুমি করছো তুমি। সাথে সাথে মুখ ফুলিয়ে নিল দেখি, রাগ দেখিয়ে রুমে চলে গেল। ধপ করে বসে পড়ল বিছানায়। এদিকে আবদ্ধ বুঝতে পারছে না সে এমন কি বলল, দিঘি চলে গেলই বা কেন। এমন তুচ্ছ কথায় রাগ করেছে কি দেখি? এত তুচ্ছ কথায়? ছোট একটা নিঃশ্বাস ফেলল সে। এত ছোট মেয়ে যেহেতু বিয়ে করেছে, সেহেতু মেয়েটার রাগ ভাঙানোর সব দায়িত্ব তার। সুতরাং দেরি না করে দিঘির কাছে চলে গেল আবদ্ধ। আস্তে করে বসলো দিঘির পাশে। সাথে সাথে দিঘি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আবদ্ধ হাসলো একটু, আহ্লাদি গলায় বলল, আমার বউয়ের রাগ কি করলে ভাঙবে? দিঘি জবাব দিল না প্রথমে। আবদ্ধ আবারও জিজ্ঞাসা করতেই কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনার সাথে কথা নেই, আপনি অনেক বাজে, সব সময় বকেন আমাকে। আবদ্ধের মনে হলো কোনো 5 বছরের ছোট মেয়ে অভিমান করেছে তার সাথে। আগের কঠিন দিঘি ভালোবাসা পেয়ে এখন যেন ছোট্ট শিশু হয়ে গেছে। প্রতিদিন দিঘির এমন আহ্লাদি রূপ দেখে বড্ড হাসি পায় আবদ্ধের। আজও হেসে দিল সে। দম ফাটানো হাসি যাকে বলে, ঠিক তাই। আবদ্ধের হাসি দেখে দিঘির মুখ আরও ফুলে গেল। দিঘিকে নিজের বুকে জড়িয়ে নিল আবদ্ধ। ম্লান কণ্ঠে বলল, বেশি রাগ করেছ কি? দিঘির জবাব নেই। আবদ্ধ আবার বলল, সরি দিঘু পাখি, আর বকবো না। এবার একটু হাসো। দিঘি তবুও নিরুত্তর। একটু রেগে গেল আবদ্ধ। দিঘির বাহু ধরে তাকে নিজের মুখোমুখি বসালো। ঝাঁঝালো গলায় বলল, কথা বলবে না আমার সাথে? হাসবে না? দিঘি মাথা ঝাঁকিয়ে না জানালো। সঙ্গে সঙ্গে দিঘিকে কাতুকুতু দিতে শুরু করলো আবদ্ধ। খিলখিল করে হেসে উঠল দিঘি। বারবার আবদ্ধকে থামানোর চেষ্টা করছে সে, কিন্তু আবদ্ধ থামছে না। মুখে শুধু এতটুকুই উচ্চারণ করেছে, আমার সাথে রাগ করার শাস্তি এবার বুঝো। হাসাতে হাসাতেই কাঁদাবো তোমায়। রাত 10টা বাজে। টেবিলে বসে আম্মু, আব্বু আর আমি রাতের খাবার খাচ্ছি। এমন সময় আব্বু বলে উঠলেন, তোমার তো পরীক্ষা আজই শেষ হলো, তাই না? আমি ছোট্ট করে বললাম, জি আব্বু। আব্বু এবার একটু কেসে উঠলেন। নরম গলায় বললেন, তোমার পরীক্ষা যেহেতু শেষ, তাই ভাবছি কালই রাঙামাটি চলে যাব। ভাইয়ের সাথেও কথা হয়েছে আমার। আব্রাহাম, আবদ্ধ সবাই সহ আমরা কাল দুপুরে ট্রেনে রাঙামাটি যাচ্ছি। তোমার সব কিছু গোছগাছ করে রেখো। আমি শুধু মাথা নাড়িয়ে হা জানালাম। তাছাড়া কী বা বলার আছে আমার? আমি শুধু খেয়ে দিয়ে রুমে যেতে চাই। পরীক্ষার জন্য ঠিকমতো ঘুমোনো হয়নি। এখন একটু শান্তি মতো ঘুমোতে পারলেই বাঁচি। পূর্ব পরিকল্পনা মতে রুমে গিয়েই বিছানায় শুয়ে পড়ি আমি। সাথে সাথে দু চোখের পাতায় আকাশ সম ঘুম এসে হাজির হয়। ঘুমিয়ে যাচ্ছিলাম, এমন সময় অসহ্যকর ফোনটা বেজে উঠল। পরপর 3 বার। শেষে একটা মেসেজ এলো। তীব্র আলসেমি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালাম। স্পষ্ট লেখায় বুঝতে পারলাম, রেয়ান আপাতত বিল্ডিংয়ের বাইরে রাস্তায় দাঁড়িয়ে। অফিস থেকে সোজাসুজি এখানে এসেছেন উনি, তাই আসতে বলেছেন আমাকে। বিরক্ত লাগলেও কিছু করার নেই। গায়ে চাদর জড়িয়ে দ্রুত পায়ে বের হলাম। ড্রয়িং রুমের পাশ দিয়ে যেতেই মনে হলো ওনার জন্য কিছু নিয়ে যাওয়া উচিত। কিছু যদি না খেয়ে থাকেন উনি,
ভাবনা মতে মায়ের রান্না করা খিচুড়ি আর গরুর মাংস গরম করে নিলাম একটা থালায়। সেটা নিয়েই চলে এলাম বিল্ডিংয়ের বাইরে। বিল্ডিংয়ের গেটের কাছে আসতেই দেখলাম দারোয়ান চাচা ঘুমিয়ে আছেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যতটা সম্ভব নিঃশব্দে গেট পেরিয়ে রাস্তায় এসে আশেপাশে চোখ বুলিয়ে রেয়ানকে খোঁজার চেষ্টা করলাম। পেয়েও গেলাম। ডান দিকে একটু দূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে উনি, এক হাতে পানির বোতল ধরে, অন্য হাত প্যান্টের পকেটে, চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে আছেন। ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। তার কাছে আসতেই চোখ মেলে তাকালেন উনি। আমার দিকে তার অশান্ত চোখ জোড়া নিক্ষেপ করলেন, তবে কিছু বললেন না। আমিও চেয়ে রইলাম তার দিকে। বলা যায় পর্যবেক্ষণ করছি তাকে। এলোমেলো চুলে কপাল ঢেকে গেছে ওনার। সাদা শার্টের এক পাশ ইন করা তো অন্য পাশ ইন করা নেই। কনুইয়ের একটু নিচ পর্যন্ত হাতা ফোল্ড করা। শার্টের প্রথম দুটো বোতাম খোলা। টাইয়ের নাটটাও ঢিলে করে রেখেছেন। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ওনার মুখ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অসাধারণ একটা মুচকি হাসি দিলেন রেয়ান। নিমেষেই মনটা ভালো হয়ে গেল যেন। আচ্ছা, এই অগোছালো অবস্থায়ও মানুষকে এতটা হ্যান্ডসাম লাগছে কেন? উত্তরটা ভাবার সময় পেলাম না আমি। তার আগেই আমাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিলেন রেয়ান। তারপর নিজে বসে পড়লেন আমার পাশে। হতভম্ব আমি তখনও চোখ বড় বড় করে তাকিয়ে। কি হলো একটু আগে? বিস্ময় নিয়ে রেয়ানের দিকে তাকালাম। উনি এখনও মুচকি হাসছেন। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। এ ছেড়ে এত অসভ্য তা অজানা ছিল না আমার। আজ সেটাও জানিয়ে দিয়েছেন উনি। একরাশ রাগ এসে হানা দিল আমার মাঝে। নিজেকে কোনো রকম সামলে হাতের প্লেট দেখিয়ে বললাম, খেয়েছেন কিছু? নিশ্চয়ই না। আমি আপনার জন্য খিচুড়ি এনেছি, খাবেন? রেয়ান ভ্রু কুঁচকে বলল, তুমি দেখছি আমার জন্য চিন্তাও করো। ব্যাপার কি? প্রেমে পড়ে গেছো নাকি আমার? শোনো মেয়ে, এসব বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগী হও। আমার কাছে এসব করে পাত্তা পাবে না। রাগে দুঃখে কান্না চলে আসছে আমার। প্রবল রেগে তাকালাম তার দিকে। গাড়ির দরজা খুলে চলে যেতে নিলে বাহু ধরে ফেললেন আমার। শান্ত গলায় বললেন, ক্ষুধা লেগেছে তো? রাগী কণ্ঠে বললাম, তো আমি কি করব? খাইয়ে দিবে? নির্লিপ্তভাবে কথাটা বলতেই চোখ ছোট ছোট করে তাকালাম আমি। বললাম, আপনি কি ছোট বাচ্চা নাকি? হাত নেই? একদম উহু শব্দটা উচ্চারণ করবেন না। করব। অতিরিক্ত রাগে আর কিছু বললাম না। চুপচাপ বসে রইলাম সিটে। উনিও সিটে হেলান দিয়ে বসলেন। প্রায় অনেকক্ষণ এভাবেই নীরবতা কাটলো আমাদের মাঝে। এদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমি খাবার খাইয়ে দিতে শুরু করলাম ওনাকে। উনিও শান্ত ছেলের মতো খেয়ে নিলেন পুরো খাবার। শেষে আমি চলে যেতে নিলেই তড়িৎ গতিতে শুয়ে পড়লেন আমার কোলে। আমি অবাক হলাম। তাকে কোল থেকে উঠাতে চাইলেই ওনার জবাব, আমি অনেক ক্লান্ত মরুভূমি, একটু ঘুমোতে চাই। মায়া হলো আমার। আমি আর কিছু বললাম না। গল্পের নাম যাও পাখি বলতারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৩৮। তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে কেন? সারা রাত বসে বসে মশা মারো নাকি? প্রশ্নটা শুনে প্রচুর রাগ হলো। একে তো উনি কাল রাতে আমাকে ঘুমোতে না দিয়ে নিজে আমার কোলে আরাম করে ঘুমিয়েছেন, এখন আবার তার এসব কথাবার্তা। চোখ সরু করে একটা ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করলাম তার দিকে। উনি যেন দেখেও দেখলেন না আমাকে। আমার একদম শরীর ঘেঁষে বসে পড়লেন।
আমাদের সামনে যে আবদ্ধ আর দিঘি বসে আছে, সেই জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছেন উনি। এদিকে আবদ্ধ আর দিঘি মুখ চেপে হাসছে। এতে আমি লজ্জা পেলেও রেয়ান বিন্দু মাত্র লজ্জা পাননি। গম্ভীর মুখ নিয়ে ভ্রু জোড়া কুঁচকে ফোন চাপছেন উনি। আদৌ কি অন্যদিকে খেয়াল আছে ওনার? মনে তো হয় না। ট্রেনের কেবিনে বসে আছি আমরা। উদ্দেশ্য চট্টগ্রাম যাব। সেখানে থেকেই ফুপিদের নিয়ে একসাথে যাওয়া হবে রাঙামাটি। রেয়ান, আমি, দিঘি আর আবদ্ধ একটা কেবিনেই রয়েছি। সুতরাং আমার সঙ্গে দিঘির এবং রেয়ানের সঙ্গে আবদ্ধের কথা বলে পার হয়ে যাচ্ছে সময়। কিন্তু একসময় ক্লান্তিতে সবাই চুপ হয়ে যাই আমরা। দিঘি আবদ্ধের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর আবদ্ধ দিঘির মাথার উপর নিজের মাথা রেখে। ট্রেনের জানালা থেকে আসা বাতাসে বরাবরই চুল এলোমেলো হয়ে যাচ্ছে আমার। বিরক্ত লাগছে। কপাল ঢেকে পড়া চুল এক হাতে কানে গুজে আর চোখে রেয়ানের দিকে তাকালাম। তার মনোযোগ ফোনের ভেতরেই। চোখ ফিরিয়ে নিলাম আবার। ছোট নিঃশ্বাস ফেলে জানালা গলিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। খানিক বাদ পর অনুভব করতে পারলাম আমার কাঁধে হালকা ভারী কিছুর অবস্থান করেছে। দ্রুত পাশ ফিরিয়ে তাকাতেই চমকে গেলাম। রেয়ান আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন। উনি কি ঘুমিয়ে গেছেন এত কম সময়ে? ভাবনা ভুল প্রমাণিত করে ওনার ভারী কণ্ঠ শোনা গেল আমার দিকে। নির্লজ্জের মতো তাকিয়ে থাকবে না মরুভূমি? চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি নির্লজ্জের মতো তাকাচ্ছি? আমি রাগে ফুঁসে উঠলাম। বললাম, আমার কাঁধ থেকে মাথা সরান। দূর হন আমার সামনে থেকে। নিজের এই চেহারা কখনো আনবেন না আমার সামনে। তৎক্ষণাৎ মাথা সরিয়ে ফেললেন রেয়ান। অবাক হলাম। আমি ভাবিনি উনি এত দ্রুত মাথা সরিয়ে ফেলবেন। অবাক নয়নে ওনার দিকে তাকাতেই চট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন উনি। মুখে দুষ্টু হাসি ফুটিয়ে চোখ মেরে বললেন, এবার কিভাবে দূর করবে মরুভূমি? ওনার এমন কাণ্ডে বিরক্ত হলাম আমি। চুপ রইলাম। উনি ভ্রু কুঁচকে বললেন, ঝগড়া করবে না? আপনি কি আমার সঙ্গে ঝগড়া করার জন্য এমন করছেন? অবশ্যই। ঝগড়া করার সময় তোমার মুখের রাক্ষসী রাক্ষসী লুকটা জাস্ট আমাকে আমার ফেভারিট ভূতের মুভির কথা মনে করিয়ে দেয়। বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইলাম। আর কিছু বলার পাননি উনি। শেষে কিনা রাক্ষসী। মুহূর্তেই আবার রেগে গিয়ে বললাম, আপনি মাত্রাধিক অসভ্য রেয়ান। আপনার এই অসভ্য মুখটা বন্ধ রাখুন। উনি বেপরোয়া গলায় বললেন, আমার মুখ, আমার ইচ্ছে। তোমার কথা শুনবো নাকি? প্রবল আত্মবিশ্বাস নিয়ে বললাম, আলবাত শুনবেন। ওনার ভ্রু নাচিয়ে প্রশ্ন, কেন? কারণ আমি আপনার সম্পর্কে বোন। উনি কিছু বললেন না। তীব্র তীক্ষ্ণ
দৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রায় অনেকক্ষণ। তারপর হঠাৎই মৃদু ধমকে উঠলেন, থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব একদম। আমি তোমার ভাই, তুমি আমার সম্পর্কে বোন হও। আর একবার কথাটা বললে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব, বেয়াদ্দপ। কথাটা বলেই রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে। পরপরই চোখ বন্ধ করে শুয়ে রইলেন আমার কোলে। সব মিলিয়ে আমি বোকা বনে গেলাম। শূন্য অনুভূতির মাঝে একরাশ রাগ এসে হাজির হয়েছে মনে। দীর্ঘশ্বাস ফেললাম। ঝগড়া করতে ইচ্ছে করছে না মোটেও। শান্ত চাহনিতে রেয়ানের দিকে তাকিয়ে রইলাম কিছু মুহূর্ত। জানালা গড়িয়ে আসা শীতল বাতাসে রেয়ানের চুল এলোমেলো হয়ে যাচ্ছে। মিষ্টি আলোয় তার মুখটা আরও স্নিগ্ধ দেখাচ্ছে। অজান্তেই মুচকি হাসলাম আমি। আস্তে আস্তে আমার হাত চলে গেল তার চুলে। আলতোভাবে ওনার চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর ফোন বেজে উঠল রেয়ানের। ততক্ষণে রেয়ান ঘুমের সাগরে তলিয়ে গেছেন। পরপর 3 বার বেজে ওঠায় ভাবলাম হয়তো জরুরি কিছু। ওনার হাতে আলগাভাবে থাকা ফোনটা আস্তে করে নিয়ে নিলাম নিজের হাতে। জরুরি কিছু না, সিম কোম্পানি থেকে আসা কয়েকটা মেসেজ মাত্র। একবার ফোনটা রাখতে গিয়েও ফোনটা রাখলাম না আমি। ওনার ফোনের ওয়ালপেপারে আমার আর তার ঝর্ণা স্পর্শ করা ছবিটা এখনো বিদ্যমান। আচ্ছা, আর কি কি ছবি আছে ওনার ফোনে? আমার ছবি আছে কি? চরম আগ্রহে ফোনের পাসওয়ার্ড খুলতে লেগে গেলাম আমি। প্রথমে ওনার পুরো নাম দিলাম, হলো না। শুধু রেয়ান নামটা দেওয়ার পরও হলো না। না হলো আমার পুরো নাম দিয়ে। মনটা খারাপ হয়ে গেল আমার। আর একবার পাসওয়ার্ড ভুল হলেই ফোন লক হয়ে যাবে। ফোনটা রেখে দেব। এমন সময় মনে হলো মরুভূমি লিখে একবার চেষ্টা করে দেখলে কেমন হয়। মনে সাহস জুগিয়ে ফোনে মরুভূমি নামটা টাইপ করতেই খুলে গেল লক। মুহূর্তেই এক গাল হাসি ফুটে উঠল আমার মুখে। লক খুলতেই ওয়ালপেপারে এবার আরেকটা ছবি ভেসে উঠল। আমাদের আকদের দিন মাথা নিচু করা অবস্থায় আমার ছবি। বিস্মিত হলাম। এটা কখন তুললেন উনি? আপাতত প্রশ্নটা মাথা থেকে বাদ দিয়ে কি মনে করে মেসেজে ঢুকলাম আমি। কয়েকটা মেসেজের পর একটা মেসেজে চোখ যেতেই চোখ আটকে গেল আমার। এটা তো সেই অচেনা ব্যক্তির মেসেজ, যেগুলো আমাকে কয়েকদিন আগেও পাঠানো হতো। তার দেওয়া কিছু থ্রেড আর আমার রেগে গিয়ে লেখা কিছু মেসেজ। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম আমি। অত্যাধিক বিস্ময়ে ফ্যাল করে একবার রেয়ানের দিকে তাকাচ্ছি, তো ফোনের দিকে তাকাচ্ছি একবার। জ্ঞান শূন্য হয়ে গেছি। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রাঙামাটি আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় সবার। আবদ্ধ আর দেখি হালকা পাতলা নাস্তা করেই চলে যায় নিজের রুমে। কিছুক্ষণ বিশ্রাম করার পর আবদ্ধ যখন স্নিগ্ধ বাতাসের খোঁজে
বারান্দায় চলে যায়। তখন দেখি মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। রুমে এসে আবদ্ধকে দেখতে না পেয়ে দিঘি অবাক হয়। বারান্দায় একবার উঁকি দিতে আবদ্ধের ছায়া দেখতে পায় সে। আর সময় নষ্ট না করে দ্রুত পায়ে চলে যায় বারান্দায়। নিঃশব্দে আবদ্ধের পাশে গিয়ে দাঁড়ায়। আবদ্ধ বুঝতে পারে দিঘির উপস্থিতি। মুচকি হেসে বলে, কি হয়েছে? এমন চোরের মতো করছো কেন? দিঘি রাগী দৃষ্টিতে তাকায় আবদ্ধের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি চোরের মতো করছি? আপনি করছেন চোরের মতো। আপনার সব চোরের মতো করছে। আবদ্ধ শব্দ করে হেসে বলল, আমার সব চোরের মতো করলে তো আমার অর্ধাঙ্গিনীও চোরের মতো করছে, তাই না? নিজেকে নিজে চোর বলছো? রেগে যায় দিঘি। কিছু না বলে আবদ্ধের দিকে মুখ বাঁকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। আবদ্ধ আবারও হাসে। কিছু সময় নীরবতাই কাটে তাদের। পাশাপাশি থেকে বাতাসের তীব্রতা অনুভব করে তারা। হঠাৎ দিঘি মিনমিনিয়ে বলে ওঠে, আপনাকে একটা কথা বলার ছিল আবদ্ধ। বলো। আগের চেয়ে দ্বিগুণ মিনমিনিয়ে এবং তোতলিয়ে দিঘি বলল, আসলে আবদ্ধ, কথাটা আমি ঢাকায় বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম এখানে বললে বেশি ভালো হবে। আপনার মনও ভালো থাকবে, আর সবাই একসাথে থাকবো তাই। আবদ্ধ এবার ভ্রু কুঁচকে তাকায়, বলে, কি বলবে বলো, আমি শুনছি। দিঘি চোখ খিচে বন্ধ করে ফেলল। কি বলবে বুঝতে পারছে না। হাত পা রীতিমতো কাঁপছে দিঘির। মনের সাহস জুগিয়ে প্রায় অনেকক্ষণ চুপ থেকে পর মুহূর্তেই বলে উঠল, দিঘি, আপনি বাবা হবেন। কথাটা শুনে অপর দিক থেকে আবদ্ধের কোনো সাড়া শব্দ এলো না। তাই আস্তে আস্তে চোখ মেলে তাকালো দিঘি। আবদ্ধ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে তার দিকে। তাকে দেখে মনে হচ্ছে না সে এটা শুনে খুশি। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৩৯। হঠাৎ হঠাৎ শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে আবদ্ধকে, কিন্তু সেই শীতল বাতাস তার শরীরকে শীতল করতে পারলেও মনকে শান্ত করতে পারছে না। আবদ্ধ ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে দিঘির দিকে। দু আঙ্গুল কপালে ঘষে দ্রুত দিঘির মুখোমুখি দাঁড়ায় সে। শান্ত স্বরে বলে, অ্যাবর্শন করে ফেলো দিঘি। দিঘি চমকায়, থমকে যায় এক মুহূর্তের জন্য। পরক্ষণেই একটু হাসার চেষ্টা করে বলে, মজা করছেন? আবদ্ধের শক্ত কণ্ঠ, না। আবারও চমকে যায় দিঘি। বিস্ময়ে দু কদম পিছিয়ে যায় সে। বাস্তবতা নিয়ে বলে, এমনভাবে বলছেন কেন আবদ্ধ? আপনি কি খুশি নন? আবদ্ধ জবাব দেয় না। এগিয়ে এসে দিঘির হাত ধরতেই হাত সরিয়ে নেয় দিঘি। মৃদু চেঁচিয়ে বলে, উত্তর দিন। আবদ্ধ একটু বিচলিত হয় না, যেন সে জানতো এমন কিছুই হবে। শান্ত ভঙ্গিতে দিঘির হাত ধরে রুমে নিয়ে যায়। সোফায় বসাতেই দিঘি আবারও কাতর কণ্ঠে বলে, বলুন না আবদ্ধ, এমন করছেন কেন?
তখন মজা করে অ্যাবর্শনের কথাটা বলেছেন, তাই না? আবদ্ধ কিছুক্ষণ চুপ থাকে। দিঘির হাত দুটো নিজের দু হাতের ভাঁজে শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলে, দেখো দিঘি, আমরা দুজনেই এখন ছোট। তোমার পড়ালেখা, আমার পড়ালেখা, দুজনের ক্যারিয়ার, সব মিলিয়ে এখন বেবি নেওয়া সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, তুমি এখনও অনেক ছোট, বেবি নেওয়ার জন্য পুরোপুরি তৈরি নও। তাই বেবি নেওয়া অসম্ভব আমাদের জন্য। আমার কথা শুনো, অ্যাবর্শন করে ফেলো। কালকে আমরা হসপিটালে যাব, ঠিক আছে? কথাটা শুনে দিঘি সোফা সেরে উঠে দাঁড়ায়। অবাক চোখে আবদ্ধের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন আবদ্ধ? এসব সামান্য কারণে একটা ছোট্ট শিশুকে, আপনার নিজের সন্তানকে হত্যা করবেন? আবদ্ধ নিজেও উঠে দাঁড়ায়, বলে ওঠে, সন্তান জন্ম দিলেই শুধু হয় না দিঘি, তাদের সঠিকভাবে লালন পালনও করতে হয়, যা আমরা দুজনেই পারবো না। দিঘির উত্তেজিত কণ্ঠ, কেন পারবো না? আমি না হয় বোকা, কিন্তু আপনি তো অ্যাডাল্ট। তাছাড়া আমরা না পারলেও মা তো পারবেন আমাদের বেবিকে দেখে শুনে রাখতে। তখন না হয় আস্তে ধীরে মার থেকে আমিও সব শিখে নিব। আবদ্ধ এক কদম এগিয়ে যায় দিঘির দিকে, অধৈর্য হয়ে বলে, আমি এখন বেবি চাই না দিঘি। মুহূর্তেই দিঘি শান্ত হয়ে গেল যেন। তাচ্ছিল্যের সঙ্গে বলল, কেন চান না? শুধুমাত্র নিজের ক্যারিয়ার গড়তে, তাই তো? উফ, আমি কিভাবে ভুলে গেলাম, আপনার তো আত্মসম্মান সবার আগে। ভার্সিটিতে কেউ যদি জানে এ বয়সে আপনার একটা বেবিও আছে, তখন তো আপনাকে কেউ পাত্তাই দেবে না। এক বাচ্চার বাবা শুনে কোনো সুন্দরী মেয়ে কি আপনাকে পাত্তা দেবে? না, ব্যাপারটা আপনার আত্মসম্মানে লাগবে, থাকতে পারবেন না আপনি। এই জন্যই তো আমার বাচ্চা খুন করতে চাইছেন, তাই না? জানোয়ার। রাগের চোয়াল শক্ত হয়ে এলো আবদ্ধর। রাগ নিয়ন্ত্রণ করতে গিয়েও পারছে না আবদ্ধ। রাগী কণ্ঠে বলে ওঠে, আর একটা কথা বলবে না দেখি, বেশি বাড়াবাড়ি করছো তুমি। দিঘি আরও দ্বিগুণ রেগে বলে, আমি বাড়াবাড়ি করছি? এটা যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি আরও বাড়াবাড়ি করব। শুনছেন আপনি? আপনি একটা জানোয়ার, অমানুষ, খুনি আপনি। আমার সাথে আলিঙ্গন করতে তো কোনো সমস্যা হয়নি আপনার, তাহলে বাচ্চা জন্ম দিতে সমস্যা হচ্ছে কেন? সাথে সাথে দিঘির গালে চড় মেরে দেয় আবদ্ধ। রক্ত লাল চোখে তাকিয়ে থাকে দিঘির দিকে। দিঘি অবাক হয়, পরপরই কান্নায় ভেঙে পড়ে সে। ফ্লোরে বসে পড়ে। আবদ্ধের সহ্য হয় না এসব। রুম থেকে বের হয়ে ছাদে চলে যায় সে। বিছানায় বসে আছেন রেয়ান। বারবার মীরাকে কল দিলেও তার কল ধরছে না মীরা। এতে বিরক্ত রেয়ান, প্রচুর রকমের বিরক্ত। ক্ষিপ্ত হয়ে ফোন ছুঁড়ে মারেন বিছানায়। পরপরই শীতল হাওয়া পেতে চলে আসেন ছাদে। আপাতত মনটা শান্ত চাই তার, নতুবা রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলবেন উনি। ভাবনা মতে ছাদে পৌঁছাতেই অবাক হন রেয়ান। ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছে আবদ্ধ। আবদ্ধ কখন থেকে সিগারেট খায়
ধীর পায়ে আবদ্ধের পাশে গিয়ে দাঁড়ান রেয়ান। 3/4 প্যান্টের দু পকেটে দুহাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান আকাশের পানে। আবদ্ধের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, ধূমপান করছিস কবে থেকে? আবদ্ধ চমকে গিয়ে পাশে তাকায়। রেয়ানকে দেখে অবাক হয় সে খেয়ালই করেনি রেয়ান তার পাশে। পরক্ষণেই নিজেকে সামলে নেয় আবদ্ধ। আধ খাওয়া সিগারেট ফ্লোরে ফেলে পা দিয়ে পিষে ফেলে। বিষণ্ণতা নিয়ে বলে, ওই মাঝে মাঝে বেশি মন খারাপ হলে একটা দুটা খাই। রেয়ান এবার শান্তভাবে বলেন, আজ কেন মন খারাপ? আবদ্ধ যেন এটারই অপেক্ষা করছিল। নিজের ভেতরের কথাগুলো কাউকে বলা খুব প্রয়োজন তার। এতে মন হালকা হয়, হয়তো সমস্যার সমাধানও পাওয়া যায়। সুতরাং দেরি না করে আবদ্ধ কোনো জড়তা ছাড়া বলে ওঠে, দিঘির সাথে কয়েকদিন ধরেই ঘনিষ্ঠতা বেড়ে গেছে আমার। ভুল করে ফেলেছি আমি। ও প্রেগনেন্ট। রেয়ান চমকে গেলেও তা প্রকাশ করেন না। ব্রু কুঁচকে বলেন, তো এতে সমস্যা কিসের? আবদ্ধ অপরাধী ন্যায় বলে, আমি এখন এই বাচ্চা চাই না ভাই। কিন্তু দিঘি মানছেই না ব্যাপারটা। অ্যাবর্শন করতে রাজি হচ্ছে না। এ নিয়ে একটু আগেও ঝগড়া হয়েছে আমাদের। রাগের মাথায় ওকে থাপ্পড় দিয়েছি আমি। কথাটা শুনে ব্রুটা আরও কুঁচকে গেল রেয়ানের। আবদ্ধের মাথায় জোরে চড় মেরে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, এর জন্য থাপ্পড় মারবি? নরপশু নাকি তুই? রাস্তার ছেলেদের মতো কি বউ পেটানো শিখে গেছিস? আবদ্ধ মিনমিনিয়ে বলে, তুইও তো থাপ্পড় দিয়ে থাকিস মীরাকে। আমি দেই ওর দোষে, শাসনে কিংবা ওর প্রতি ভালোবাসা প্রকাশ করে। তুই কি এই 3টা কারণের মধ্যে একটা কারণেও মেরেছিস ওকে? না। আচ্ছা, দিঘির দোষটাই বা কোথায়? সামান্য কারণ দেখিয়ে মা থেকে সন্তানকে আলাদা করতে চাইবি, আর মাও করে দেবে? এত সহজ? আবদ্ধ করুণ চোখে তাকিয়ে বলে, কিন্তু ভাই ও অনেক ছোট। আবদ্ধের এমন ছেলেমানুষি কথায় রাগ লাগছে রেয়ানের। রাগী কণ্ঠে বলেন, ভুল করার সময় মনে ছিল না ও ছোট? সরি টু সে, তুই যা করছিস তা একজন মানসিক রোগী ছাড়া কেউ করে না। নিজের সন্তানকে মারতে চাইছিস? সিরিয়াসলি? আমার কি মনে হয় জানিস? তুই তোর ক্যারিয়ারের জন্য এমন পাগলামি করছিস। দিঘির তো এখন কোনো সমস্যাই ধরা দেয়নি, আর তুই আগেই মেয়েটাকে ছোট বলে উপাধি দিচ্ছিস, থাপ্পড়ও মেরে দিচ্ছিস। আগে ডাক্তার কাছে যাবি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিঘির যত্ন নিবি। তারপর যদি কোনো সমস্যা হয় তখন দিঘির অ্যাবর্শন করা। কেউ কিছু বলবে না, কেননা স্ত্রী একটাই, সন্তান পরেও নেওয়া যাবে। কিন্তু না, তুই আগেই অস্থির হয়ে কাহিল। কেন? নিজের ক্যারিয়ার ছাড়া তো অন্য কোনো কারণ দেখছি না আমি। জানিস কি আবদ্ধ, তোকে এখন স্বার্থপর অমানুষ ছাড়া কিছুই লাগছে না আমার। দীর্ঘশ্বাস ফেললেন রেয়ান, আর চোখে আবদ্ধের দিকে তাকিয়ে দেখলেন আবদ্ধের চোখে পানি। বিরক্ত হলেন এবার। ধমকে দিয়ে বলে উঠলেন, কি সমস্যা? কাঁদছিস কেন? আশ্চর্য! হঠাৎই রেয়ানকে জড়িয়ে ধরে আবদ্ধ। নাক টেনে বলে ওঠে,
আমি কি সত্যি ভুল করেছি ভাই? কাটা গায়ে যেমন নুন ছিটালে ব্যথা আরও তীব্র হয়, তেমনি বিরক্তির মাঝে কেউ অবুঝের মতো কথা বললে সে বিরক্তি আরও বেড়ে যায়। রেয়ানের ঠিক এমনই অবস্থা। আবদ্ধকে সরানোর চেষ্টা করে আবারও ধমকে ওঠেন রেয়ান। আমি কি এতক্ষণ কৌতুক শুনিয়েছি তোকে? সর এখান থেকে, মাথা মোটা। আবদ্ধ সরল না, ওভাবেই বলল, সরি ভাই, আমি এখনই ক্ষমা চাইব দিঘির কাছে। এবার অন্তত অমানুষ বলিস না আমাকে। এখন কি অমানুষ না হওয়ার জন্য ক্ষমা চাইবি? নিজ থেকে না ভাই, এমন বলছিস কেন? আবদ্ধকে নিজের থেকে সরিয়ে রেয়ান বললেন, তো কি বলবো? গাধার মতো এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আবদ্ধ মাথা চুলকে হাসার চেষ্টা করল। পরপরই দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। উদ্দেশ্য দিঘির কাছে ক্ষমা চাইবে সে। আবদ্ধ যাওয়ার পর বেশ কিছুক্ষণ ছাদে কাটালেন রেয়ান। কিছু একটা মনে পড়তেই ছাদ থেকে নেমে চলে আসেন। নিঃশব্দে আমার রুমের কাছে এসে দরজা ছোট করে ধাক্কা দেন। দরজা খোলাই ছিল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দেন রেয়ান। আমি তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াছিলাম। আয়নায় রেয়ানের প্রতিবিম্ব দেখেই উঠে দাঁড়ালাম। অবাক হলাম। পেছন ফিরে তাকিয়ে দেখলাম উনি সত্যিই আমার রুমে। এত রাতে উনি এখানে কেন? জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই ওনার গম্ভীর কণ্ঠ, 100 কল দিয়েছি, ফোন কোথায়? অভিমানে মুখ ফিরিয়ে নিলাম। বললাম, ইচ্ছে করেই ধরিনি। কেন? ক্রুদ্ধ গলায় বললাম, আপনি আমার ফোনে আননোন নাম্বার দিয়ে মেসেজ দিতেন কেন? ব্রু কুঁচকে তার প্রশ্ন। তাই বলে ফোন ধরবে না? আগে আমার প্রশ্নের উত্তর দিন। কেন করেছেন এমন? তার নির্লিপ্ত কণ্ঠ, তোমাকে জ্বালাতে ভালো লাগে। আমি রাগী কণ্ঠে বললাম, তাই বলে এমন করবেন? আমার ইচ্ছে। আপনি একটা বাজে লোক, জানি। রেগে গিয়ে বললাম, ফালতু। আমার বউ ফালতু। চোখ বড় বড় করে বললাম, আপনি আমাকে ফালতু বললেন? উনি ভ্রু নাচিয়ে বললেন, আমি তো আমার বউকে বলেছি, তোমাকে বলেছি নাকি? অতিরিক্ত রাগে চুপ হয়ে গেলাম আমি। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। হুট করে আমার কাছে এসে দাঁড়ালেন রেয়ান। ঝুঁকে গিয়ে চুমু খেলেন গালে। পরপরই বিছানায় আরাম করে বসে বললেন, ওই লাল টমেটো, কফি বানিয়ে আনো তো। আমি ঠায় দাঁড়িয়ে। তার কথা আমার কানে গিয়েছে কিনা সন্দেহ। বিস্ময়ে হাঁ করে ফেল করে তাকিয়ে আছি মাত্র।